কক্সবাজারকে আমরা সবাই চিনি। সংখ্যা হিসেবে প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এক সমুদ্র সৈকত। কিন্তু এই বিশাল বিস্তৃতির ভেতরে আসল সৌন্দর্যটা কোথায় লুকিয়ে আছে সেটা আমরা খুব কমই খুঁজে দেখি। সেই আসল সৌন্দর্য খুঁজতেই শুরু করছি এক ভিন্ন যাত্রা। 5 দিনের নিরবিচ্ছিন্ন পথ চলা, প্রায় 120 কিলোমিটার পায়ে হাঁটা, নরম বালুর উপর, ঢেউয়ের একদম পাশে, সময় আর ক্লান্তির সঙ্গে পাল্লা দিয়ে। এখানে সমুদ্রকে দূর থেকে দেখা নয়, এখানে সমুদ্রকে ছুঁয়ে দেখা, তার রাগ, তার শান্তি, তার নিঃসঙ্গতা, সব কিছুকে খুব কাছ থেকে অনুভব করা। দিন শেষে হোটেলের ঝলমলে আলো নয়, রাত কাটবে খোলা আকাশের নিচে। তারা ভরা আকাশ হবে আমাদের ছাদ, আর ঢেউয়ের নির্বিচ্ছিন্ন শব্দ আমাদের সঙ্গীত। সবচেয়ে বড় পাওয়া ফাঁকা সমুদ্র সৈকত, যেখানে নেই কোলাহল, নেই পর্যটকের ভিড়, শুধু আমরা, সমুদ্র আর অনন্ত নীলের বিস্তার। এটা গতানুগতিক কক্সবাজার ভ্রমণ নয়, এটা এক আত্মযাত্রা, নিজেকে ভাঙার, শক্তিকে নতুন করে আবিষ্কার করার, প্রকৃতিকে জানার আর সমুদ্রকে খুব গভীরভাবে অনুভব করার গল্প। চলুন শুরু করা যাক 5 দিনের এক রোমাঞ্চকর অভিযাত্রা। আমাদের 5 দিনের হাইকিং শুরু হচ্ছে শাহপরী দ্বীপের এই জেটি ঘাট থেকে। এটি নাপ নদীর তীরে অবস্থিত। স্থানীয়দের নাপ নদী পারাপার এবং মিয়ানমার থেকে আসা ট্রলারগুলোর জন্য ব্যবহৃত হয় এই ঘাট। এই জেটি ঘাটে পৌঁছে আমরা সবাই একত্রিত হলাম। একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল সবার ভেতর। অজানা পথের শুরু বলে কথা। আর কথা বলছেন এই ইভেন্টের হোস্ট শাহেনশা ভাই। তিনি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছেন পুরো পথের পরিকল্পনা, কিভাবে হাঁটবো, কোন দিন কত দূর যেতে হবে, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে। সমুদ্রের এত দীর্ঘ পথ সামনে, তাই প্রতিটি নির্দেশনাই আমাদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহেনশা ভাইয়ের সঙ্গে আছেন সহকারী হোস্ট আরিফ ভাই এবং রিজবি ভাই। তাদের দিক নির্দেশনা শেষ হতেই শুরু হলো দলীয় ছবি তোলার পালা। প্রায় 47-48 জনের হাসি মুখে স্পষ্ট ছিল যাত্রার আগ্রহ আর রোমাঞ্চ। তারপর যে যার মতো করে ক্যামেরায় বন্দি করলাম মুহূর্তগুলো। জেটি ঘাট, ভিড় করা নৌকা, খোলা আকাশ আর দূরে মিলিয়ে যাওয়া নীলের রেখা। চারপাশের সৌন্দর্য চোখ ভরে দেখে গভীর শ্বাস নিয়ে ঠিক এখান থেকেই শুরু হলো আমাদের প্রায় 120 কিলোমিটার দীর্ঘ বিচ হাইকিংয়ের যাত্রা। শুরুর পথটা ছিল কিছুটা সড়ক ধরে আর কিছুটা নাপ নদীর পার ঘেঁষে হাঁটা। ধীরে ধীরে পৌঁছে গেলাম ঝাউবনে। ঝাউবনের ছায়া পেরিয়ে হঠাৎই সামনে উন্মুক্ত হয়ে গেল সমুদ্র, অসীম, বিস্তৃত, নীল। ঠিক এখান থেকেই শুরু আমাদের প্রকৃত যাত্রা। এখন থেকে হাঁটবো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ধরে, সোজা কক্সবাজারের নাজিরা টেক পর্যন্ত। পেছনে রয়ে গেল নাপ নদীর মোহনা, যেখান থেকে এই সাগরের শুরু। আর আমাদের হাইকিং শেষ হবে বাকখালী নদীর মোহনায় গিয়ে। এক মোহনা থেকে আরেক মোহনায় সমুদ্র তটের পুরো বিস্তারটাই হবে আমাদের গল্প। এই পাশটায় ঝাউবন আর এই পাশে নীল জলরাশি, কক্সবাজার আর সেন্ট মার্টিন, তারপরে কুয়াকাটা, চট্টগ্রামের অন্যান্য সমুদ্র সৈকত মিলে বহুবার যাওয়া হয়েছে আমার। কিন্তু এই পাশটা দেখেন নিরিবিলি, কোনো মানুষজন নাই। আর এই বিচ পাড়টা দেখেন এত পরিষ্কার, বিশাল ভালো লাগতেছে। আর আমরা এই বিচ হাইকিংয়ের লোকজন ছাড়া আর কেউ আপাতত নাই, শুধুমাত্র আমরাই। আর আমরাই বলতে আমাদের বাকি মেম্বার সবাই সামনে, আমরা 2 জন, এই যে আমি আর আমার বন্ধু জনি, আমরা 2 জন সবার পিছনে আরও নিরিবিলিতে হাঁটছে। যদিও গ্রুপ থেকে বলে দেওয়া হয়েছে বেশি দূরে দূরে হাঁটবেন না, আমরা বেশি দূরেও নাই, এই 30-40 মিটার দূরে আছে আর কি। সাগর পাড়ে পৌঁছেই চোখে পড়ল বিশাল এক বাঁধ। সমুদ্রের প্রখর ঢেউ আর জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতেই এই বাঁধ নির্মাণ করা হয়েছে। শাহপরী দ্বীপের সৈকতে এসে আরও এক নতুন দৃশ্য আমাদের সামনে উন্মোচিত হলো। সাগর পাড়ের মানুষের জীবন ও জীবিকার ব্যস্ত ছুটে চলা। কক্সবাজারে বহুবার এসেছি, কিন্তু এমন কাছ থেকে এই জীবন কখনো দেখা হয়নি। এই পাশে সমুদ্রটা অদ্ভুত নিরিবিলি, স্বচ্ছ, শান্ত আর অনেকটাই অপরিচিত। মনে হচ্ছিল এ যেন এক অন্য কক্সবাজার। জেলেদের জাল ফেলা, ভোরের আলোয় মাছ ধরা, সাগর পাড়ে ধরা মাছ নিয়ে ছোটাছুটি, কোথাও জাল মেরামতের ব্যস্ততা, আর সেই জালের আশেপাশে চক্কর দিচ্ছে সাদা গাংচেল। এইসব দৃশ্য দেখে মনে হচ্ছে আমরা যেন পর্যটকদের কক্সবাজার নয়, দেখছি প্রকৃত কক্সবাজারকে।
এক অদেখা অকৃত্রিম জীবন্ত কক্সবাজার। এবারের বিচ হাইকিংয়ে আমরা মোট 47 জন, ভিন্ন ভিন্ন জেলা, ভিন্ন পেশা, ভিন্ন বয়স, কিন্তু আমাদের লক্ষ্য একটাই, সমুদ্র পাশ ধরে দীর্ঘ পথ হাঁটা। এই আয়োজনের পেছনে রয়েছে ফেসবুক ভিত্তিক ট্রাভেল গ্রুপ বিচ হাইকিং। প্রতি বছর শীতকালে তারা আয়োজন করে টেকনাফ থেকে কক্সবাজারের কলাতলি পর্যন্ত প্রায় 100 কিলোমিটার দীর্ঘ বিচ হাইকিং। তবে এবারের আয়োজন একটু আলাদা। তাদের 30তম ইভেন্ট শুরু হয়েছে টেকনাফের শাহপুরী দ্বীপ থেকে আর শেষ হবে কক্সবাজারের নাজিরা টেক শুটকি পল্লীতে। এই যাত্রায় আমি আর আমার বন্ধু জনিও যুক্ত হয়েছি একটা অভিজ্ঞতা অর্জনের আশায়, নিজেকে একটু নতুন করে আবিষ্কার করার উদ্দেশ্যে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইভেন্ট সম্পূর্ণ নন কমার্শিয়াল। অংশগ্রহণকারীদের যাতায়াত, খাবার ও অন্যান্য খরচের বাইরে জন প্রতি মাত্র 1000 টাকা তারা গ্রহণ করে। এই অর্থ বছরের শুরুতে সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের জন্য বই, খাতা ও কলম কেনার কাজে ব্যয় করা হয়। তবে এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি চাইলে সহযোগিতা করবেন, না চাইলে কেউ চাপ দিবে না। আর এই যাত্রায় অংশ নিতে চাইলে অবশ্যই আগে থেকে নিবন্ধন বা বুকিং নিশ্চিত করতে হবে। আপনাদের সুবিধার্থে গ্রুপটির লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই পাশটাতে একটু পর পর সবাই মাছ ধরে নিয়ে আসতেছে, একটু দূর দূরে দেখা যাচ্ছে, এই যে দেখেন এখানে ধরতেছে, ওই মাছ ধরতেছে। আর এই পথে একটু পরপর সবাই মাছ ধরে নিয়ে আসছে, আর এই যে পিছনে ফেলে রেখে আসছে, সব মাছ ধরে ধরে নিয়ে এসে ডাঙায় বাঁচতেছে। বিভিন্ন রকম মাছ সব আলাদা 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 করতেছে। আজ আমাদের গন্তব্য টেকনাফ সমুদ্র সৈকত। সেখানেই শেষ হবে আজকের দিনের হাইকিং। এখন আমরা প্রায় টেকনাফের কাছাকাছি চলে এসেছি। সারাদিন সমুদ্র পার ধরে হাঁটার পর পায়ের ক্লান্তি থাকলেও মনটা ভরে আছে সমুদ্রের অসীম বিস্তারে। এই অংশে এসে আমরা উঠলাম মেরিন ড্রাইভে, সমুদ্রকে এক পাশে রেখে। পিচ ঢালা রাস্তা ধরে হাঁটার অভিজ্ঞতাটা ছিল একটু ভিন্ন রকম। মেরিন ড্রাইভের পাশেই চোখে পড়লো একটি শুটকির ঘের। কৌতূহল সামলাতে না পেরে সেখানে একটু ঢু মেরে ঘুরে দেখলাম চারপাশ। রোদে শুকাতে দেওয়া মাছ, লবণের গন্ধ মিশে থাকা বাতাস আর কর্মব্যস্ত মানুষের চলাফেরা, সব মিলিয়ে জায়গাটা যেন সমুদ্র পাড়ের আরেকটি বাস্তব গল্প বলছিল। বিকেল প্রায় 5টার দিকে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য টেকনাফ সমুদ্র সৈকতে। তবে এখানে ক্যাম্প করে রাত কাটানোর মতো পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় সিদ্ধান্ত নিলাম টেকনাফ সদরে গিয়ে হোটেলে রাত্রি যাপন করব। তার আগে অবশ্যই আমরা মিস করতে চাইনি টেকনাফ সৈকতের সেই অপূর্ব সূর্যাস্ত। ধীরে ধীরে সূর্য নেমে যাচ্ছিল দিগন্তের কোলে, আকাশ রং বদলাচ্ছিল, কমলা, লাল আর সোনালি আভায়। সারাদিনের ক্লান্তি যেন সেই আলোয় গলে যাচ্ছিল। সমুদ্রের ঢেউ তখনও ছন্দ তুলছিল, আর আমরা দাঁড়িয়েছিলাম একটি দিনের শেষ মুহূর্তটাকে নিঃশব্দে উপভোগ করতে। দ্বিতীয় দিনের সকালে সবার আগেই আমরা দুজন পৌঁছে গেলাম টেকনাফ সমুদ্র সৈকতে। সবাই একত্রিত হলে তবেই শুরু হবে আজকের হাইকিং। তাই অপেক্ষার এই সময়টুকু আমরা নিজের মতো করে উপভোগ করে নিলাম। ভোরের নরম সূর্যালোক তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সমুদ্রের বুকে। ঢেউগুলো যেন অনেক শান্ত, মৃদু আলোয় ঝলমল করছে বালুর রেখা। চারপাশে খুব বেশি মানুষ নেই, কোলাহল নেই, শুধু আমরা দুজন, মাছ ধরা জেলে আর ভোরের সমুদ্র। হাইকিং শুরু হওয়ার আগেই এই নিরিবিলি মুহূর্তটা আমাদের দিনের জন্য যেন এক নিঃশব্দ শক্তি জোগালো। সবাই এসে একত্রিত হলে কিছুটা আনুষ্ঠানিকতা আর ফটো সেশনের ব্যবস্থা করা হলো। যেহেতু বিচ হাইকিং গ্রুপ প্রতিবার এখান থেকেই হাইকিং শুরু করে, সেজন্য এই 30তম হাইকিং এর দ্বিতীয় দিনেও ছোটখাটো আনুষ্ঠানিকতা শেষে শুরু হলো আমাদের আজকের পদযাত্রা। আজ আমাদের গন্তব্য হাজমপাড়া। সেই পথে হাঁটতে হবে প্রায় 24 থেকে 25 কিলোমিটার। সমুদ্রের পাশে ঢেউয়ের ছন্দে প্রকৃতিকে চোখে ভাসিয়ে নিতে আর প্রতিটা পদক্ষেপে অনুভব করতে সমুদ্রের নিঃশব্দ গল্প। গ্রুপ ছবি তোলা এবং ব্যক্তিগত ছবি শেষ করার পর সকাল প্রায় 9টার সময় শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের হাইকিং। শুরুতেই চোখে পড়ল সমুদ্র পাড়ে জেলেদের মাছ ভরা জাল টেনে তোলা, মাছ নিয়ে ব্যস্ততা আর সারি সারি সাজানো সাম্পান। এই দৃশ্যগুলো দেখে আমাদের পদচারণা একটু থমকে যাচ্ছে।
প্রতিটি জাল, সামুদ্রিক মাছ যেন আমাদের আকৃষ্ট করছে। মনে মনে ভেবে চলছি আবার আসবো এখানে, শুধু জেলেদের মাছ ধরার এই অপূর্ব মুহূর্তগুলো দেখার জন্য। সাজানো সাম্পান আর সমুদ্র পাড়ের এই ব্যস্ততা আমাদের কেবল মুগ্ধই করছে। তবুও আজ আমাদের হাঁটার পথ অনেক, সেজন্য ধীরে ধীরে পদচারণা আবার চালিয়ে নিতে হলো, জেলেদের এই কর্মব্যস্ততা পেছনে রেখে। দেখেন মাছ ধরা ট্রলারগুলো কীভাবে টেনে তুলতেছে, নৌকার সাথে চাকা বেঁধে দিচ্ছে, গাড়ির চাকা, আর এই যে গাড়ি দিয়ে টানতেছে। দারুণ, মানুষ ধাক্কা দিয়ে আর কতদিন কষ্ট করবে। আজকের দিনে আমরা এখনও মেরিন ড্রাইভে উঠিনি, পুরোটা পথই বীজ ধরে হাঁটছে, কারণ আজকে এখনও কোনো নদী বা খাল পাওয়া যায় নাই। নদী বা খাল পাওয়া গেলে ব্রিজ থাকে, এই জন্য তখন খালটা পাড়ে দেওয়ার জন্য আবার রাস্তায় উঠতে হয়। আজকে আমাদের ওঠা লাগেনি। আর এই যে দেখেন কোরাল বা প্রবাল যেটাই বলেন, এটা রয়েছে কেমন, কিন্তু জোয়ার আসতেছে, যার কারণে হয়তো আমরা আর কি পরে আরও পাবো না। সামনে কোরাল প্রবাল আরও বেশি আছে, কিন্তু এখন জোয়ার হচ্ছে আস্তে আস্তে। সামনে যত যাব তত পানি বাড়বে, যার কারণে আমরা হয়তো সামনে কোরাল আর দেখতে পারবো না। এই যে দেখেন এখান থেকে কোরাল শুরু, মূলত টেকনাফ একটু পার হলেই কোরাল শুরু। আর এই যে মেরিন ড্রাইভ দেখা যাচ্ছে পাশেই, ঝাউবনের পাশে মেরিন ড্রাইভ। আর আমরা হেঁটে যাচ্ছি, মানুষজন নেই আমরা ছাড়া। এমন নিরিবিলি সৈকত এখানে না আসলে পাবেন না। শুধুমাত্র কক্সবাজার ঘুরে, আমার মনে হয় যদি কক্সবাজার বেড়াতে আসেন একটা দিন এখানেই সময় ব্যয় করবেন, এখানে হাঁটাহাঁটি করবেন সারাটা দিন। আর গাড়ি রিজার্ভ করে আসলে গাড়ি নিয়ে পরে বিকেলে পৌঁছে গেলেন আবার কক্সবাজার, খুবই ভালো লাগবে। এক পাশে সাগর আর অন্য পাশে পাহাড়। এই চমৎকার দৃশ্যের জন্য টেকনাফের এই পাশটা দেখার মতো। এখানে পাহাড়গুলো হিমচুরির পাহাড় থেকেও বড় এবং মনোমুগ্ধকর লাগবে। এবং একই জায়গায় আপনি দেখতে পাবেন সেন্ট মার্টিনের মতো কোরাল বা প্রবাল, কিন্তু সবচেয়ে বড় পাওয়া হবে দীর্ঘ ফাঁকা সমুদ্র সৈকত এবং স্বচ্ছ নীল পানি। আমি নিশ্চিত যে কেউ এই সাগর পাড়ে একবার ঘুরে গেলে পরবর্তীতে কক্সবাজারে বেড়াতে আসার সময় বারবার ফিরে আসতে চাইবে এই প্রান্তে। কিছুটা হাঁটার পর আমরা একটি দোকান পেলাম, সেখানে বসে আমরা ডাব কিনে খেতে শুরু করলাম এবং বাকি পথের জন্য সাথে কিছু পানি সংগ্রহ করলাম। আজকে আমাদের গন্তব্য হাজমপাড়া, তবে নিরাপত্তার কারণে সেখানে আমরা ক্যাম্প করব না। হাজমপাড়া থেকে গাড়িতে করে আমরা শ্যামলাপুর সৈকতে পৌঁছাবো এবং সেখানে ঝাউবনের মধ্যে আজকের রাত ক্যাম্পিং করে কাটাবো। আজকের হাইকিং শেষ হয়ে যাচ্ছে। এই যে শ্যাম ভাত ঘর, এই পর্যন্ত আমাদের হাঁটার কথা আজকে হাজমপাড়া। আমরা এদিক থেকে মেরিন ড্রাইভ উঠে যাব এবং সেখান থেকে একটা গাড়িতে করেই আমরা শ্যামলাপুর বিচে চলে যাব, সেখানে ক্যাম্প হবে। আর আগামীকাল সকালে আমরা আবার ওই ক্যাম্প সাইট থেকে এই শ্যাম ভাত ঘর পর্যন্ত আসব। আর এই পাশে দেখেন কতগুলো সারি সারি নৌকা, এগুলো ভালোভাবে দেখাবো না, কালকে সকালে দেখাবো। আজ আপাতত এখানে দেখাচ্ছে, ক্যাম্প সাইটে তো দেখা হচ্ছেই। আর এই পাশে দেখেন সূর্য অস্ত চলেছে। অটোরিকশা নিয়ে শ্যামলাপুর পৌঁছার পর আমরা সবাই যার যার তাঁবু টাঙিয়ে নিলাম। আপনারা চাইলে নিজের তাঁবু সঙ্গে করে আনতে পারেন, যদি না থাকে আগে থেকে জানালে গ্রুপ থেকে ব্যবস্থা করা হবে। এছাড়া স্লিপিং ব্যাগও এখানে পাওয়া যাবে, তবে যাই নেন আগে থেকে হোস্টকে জানিয়ে রাখা জরুরি। তাঁবু টাঙানো শেষ হতেই আমরা সমুদ্র পাড়ে এগিয়ে গেলাম সূর্যাস্ত দেখার জন্য। এই যে দেখছেন ছাগলটা, এটাই হবে আজকের রাতের খাবারের মূল উপকরণ। 47 জনের জন্য প্রস্তুত হচ্ছে খাসির তেহারি। রান্নার পুরো দায়িত্ব নিচ্ছেন আমাদের ট্যুরের হোস্ট শাহেনশা ভাই।
তবে আমরা সবাই সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করছি। রান্নার কাজ চলাকালীন আমাদের ক্যাম্প সাইটের পাশেই থাকা মৎস্য আড়তও ঘুরে দেখলাম। সেখানে জেলেদের ধরে আনা মাছগুলো সাজানো এবং বিক্রির জন্য অপেক্ষা করছে। যেহেতু আজ আমাদের প্রথম ক্যাম্পিং, তাই রাতের খাবারের আগে আমরা সবাই একসাথে বসে পরিচয় বিনিময় করলাম, একে অপরের ভ্রমণের গল্প শুনলাম, কারো কারো পরবর্তী ভ্রমণ পরিকল্পনাও জানলাম। সেই সাথে যারা আগে এই বিচ হাইকিং গ্রুপের সাথে অংশগ্রহণ করেছেন তাদের অভিজ্ঞতাও শোনার সুযোগ পেলাম। গল্পের এই ছোট্ট মুহূর্তগুলোতেও আমরা সবাই একটু কাছাকাছি অনুভব করলাম। এরপর সবাই মিলে খেতে বসলাম। হাওয়া ও সমুদ্রের শব্দের মধ্যে নিজেদের রান্না খাবারের আনন্দ উপভোগ করতে থাকলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সাগরের গর্জন শুনতে বাইরে এলাম। অন্ধকারে সমুদ্রের চেহারা ঠিক দেখা গেল না, তবু ঢেউয়ের আওয়াজ মনকে আনন্দ ভরিয়ে দিচ্ছিল। আরও মনোমুগ্ধকর লাগছিল পাড়ে সাজানো সাম্পানের লাল নীল আলো, যা টিপ টিপ করে জ্বলে উঠছিল। মনোমুগ্ধকর এক দৃশ্য। তবে আগামীকাল সকালে আবারও হাইকিং করতে হবে, তাই রাত খুব দীর্ঘ করিনি। ফিরে গিয়ে ক্যাম্প সাইটে শুতে গেলাম, সাগরের সঙ্গেই দিনের শেষটা ধরে রেখে। তৃতীয় দিনের সকালে আমরা ঘুম থেকে উঠে শ্যামলাপুর বাজারের একটি হোটেল থেকে সকালে নাস্তা সেরে রওনা হলাম অটোরিকশায় চেপে হাজমপাড়ার দিকে। আমরা চলে এসেছি হাজমপাড়ায়। আর এই যে সেই সিয়াম ভাইয়ের ঘর, আমরা ওই সামনে থেকে শেষ করেছিলাম। আর আজকে তৃতীয় দিনের হাইকিং এখান থেকে শুরু করছি। আর আজকে কিন্তু আমাদের কম হাঁটতে হবে, একটু মাত্র 11 কিলোমিটার। আর দুপুরে বোট রাইড হবে সমুদ্রে। আমাদের আজকের হাইকিং শুরু হলো সকাল 8টায়। গ্রুপ থেকে জানানো হয়েছে বেলা 12টার মধ্যে শ্যামলাপুর ক্যাম্প সাইটে পৌঁছাতে হবে। সেখানে পৌঁছে দুপুরের খাবার সেরে আমরা সাগরে নৌকা ভ্রমণে যাব। মোট 11 কিলোমিটার পথ 4 ঘন্টায় হেঁটে পৌঁছাতে হবে, তাই পরিকল্পনা ছিল খুব বেশি বিশ্রাম নেব না। কিন্তু হাইকিং শুরু করার কিছুক্ষণের মধ্যেই পথ থেমে গেল, কারণ চোখে পড়ল সাগর পাড়ে জেলেদের ব্যস্ততা। মাছ ধরা মাছগুলো আলাদা আলাদা করা, সারি সারি সাজানো সাম্পান, আর আকাশে উঠতে থাকা গাংচিল। প্রতিটি দৃশ্য যেন আমাদের থামতে বাধ্য করলো, এবং এই সুন্দর জীবনচিত্র দেখতেই হাঁটার গতি স্বাভাবিকভাবেই কমে গেল। কিছুটা পথ হেঁটে আসার পর আমরা একটি খালের মুখে পৌঁছালাম। ভাগ্যক্রমে পানি কম ছিল, তাই হাঁটু পর্যন্ত ভিজে সহজেই খাল পার হয়ে যেতে পারলাম। যদি পানি বেশি থাকতো তবে আমাদের মেরিন ড্রাইভ ধরে ছোট্ট কালভার্ট পার হয়ে আবার সাগর পাড়ে নামতে হতো, যেটা অনেক বেশি পরিশ্রম হতো। কিন্তু আজ পানি কম থাকায় খাল পার হওয়াটাই ছিল একরকম সহজ অভিজ্ঞতা। বেলা 11টার দিকে আমরা পৌঁছালাম শ্যামলাপুর। পৌঁছেই প্রথম কাজ গোসল করে সতেজ হওয়া। এরপর চলে গেলাম দুপুরের খাবারের জন্য। আজই প্রথমবারের মতো দুপুরের খাবার ব্যবস্থা করা হয়েছে আমাদের জন্য। হোটেলটি মাছের আড়তের পাশেই, তাই তাজা মাছের সুবাসী সবুজ ঝাউবনের বাতাসের সঙ্গে মিশে আছে। সাদা ভাতের সঙ্গে রয়েছে একটি করে ভাজা ইলিশ মাছ, সঙ্গে আলু ভর্তা, বিভিন্ন ধরনের সবজি এবং ডাল। হাইকিং করে ক্লান্ত পায়ে এই খাবারের স্বাদ সত্যিই অন্যরকম আনন্দ দিচ্ছে। খাওয়া দাওয়া শেষে আমরা ক্যাম্প সাইটে ফিরে এসে হ্যামাকে দুলিয়ে একটু বিশ্রাম নিচ্ছি। হালকা হাওয়ায় দুলতে দুলতে মনেও একটু শান্তি নেমে এসছে।
আর আমাদের হোস্ট সায়েন্সে ভাই নৌকা ভাড়া করতে গেছেন সাগর ভ্রমণে বের হওয়ার জন্য। শেষমেশ আমাদের নৌকা ভ্রমণের পালা এলো। একসময় মনে হচ্ছিল হয়তো এবার যাওয়া হচ্ছে না, কারণ নৌকার মাঝিরা শুরুতে বেশ উচ্চ মূল্য চাচ্ছিল, প্রায় 10,000 টাকা। তবুও একটু দর কষাকষি শেষে 24 জন মিলে 7,000 টাকায় একটা মাছ ধরার নৌকা পাওয়া গেল। আমি বলবো যে রিস্ক নিয়ে কারো নামার দরকার নাই, কারণ ওইখানে রেস্কিউ করার মতো কেউ নাই। নৌকায় ওঠার আগেই আমাদের হোস্ট সায়েন্সা ভাই আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। তিনি বোঝাচ্ছেন কিভাবে নৌকায় থাকা নিরাপদ হবে, সাগরের ঢেউয়ের সাথে কিভাবে মানিয়ে চলতে হবে, আর সাগরে নামলে কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিটি নির্দেশনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সামনে অপেক্ষা করছে উন্মুক্ত সাগরের তাড়না, ঢেউয়ের খেল আর একদম কাছ থেকে সমুদ্রকে অনুভব করার অভিজ্ঞতা। ধীরে ধীরে আমাদের ভাড়া করা সাম্পানটি পানির দিকে এগোতে লাগলো। যারা সাঁতার জানেন না শুধু তারাই নৌকা পানিতে নামার আগেই উঠে নিরাপদে বসতে পারলো। আমরা ঢেউয়ের উপর দুলতে থাকা নৌকায় এক প্রকার যুদ্ধ করতে করতে উঠলাম। এটা অনুভব না করলে হয়তো বোঝা সম্ভব না। ঢেউয়ের তালে তালে নৌকা দুলতে শুরু করলো, আর মন ভরে উঠল উত্তেজনা আর রোমাঞ্চে। এটা ছিল আমাদের হাইকিং যাত্রার আরেকটি স্মরণীয় অধ্যায়। নৌকায় ওঠার সঙ্গে সঙ্গে যে আনন্দের উদ্দাম অনুভূতি তা অবর্ণনীয়। সবাই হাসি উচ্ছ্বাস আর একরকম রোমাঞ্চের মধ্যে ডুবে আছে। ঢেউয়ের সাথে লাফানো, নৌকার দুলনিতে দুলে ওঠা, সব মিলিয়ে এক রোমাঞ্চের বিস্ফোরণ, যা শুধু এখানেই এই মুহূর্তেই অনুভব করা যায়। কিছুটা গভীরে প্রবেশ করার পরেই চোখে পড়ল সাগরের রং স্বচ্ছ নীল, যেন এক বিশাল কাচের লণ্ঠন। ঘণ্টাখানেক নৌকায় ভেসে এসে আমরা সাগরে নামার জন্য প্রস্তুত হলাম। যারা সাঁতার জানে না তাদের জন্য লাইফ জ্যাকেট, আর যারা জানে তাদের হাতে রশি ধরিয়ে দেওয়া হলো, যেন স্রোতে অনেক দূরে না চলে যায়। আর এই যে দেখছেন জনি, একের পর এক সাগরে লাফ দিয়েই যাচ্ছে, আনন্দে চোখে ছটফট। আসলেই এমন স্বচ্ছ নীলপানির গভীরে এইভাবে গোসলের সুযোগ বারবার আসে কি? তাই সবার চোখে মুখে এক আলাদা উচ্ছ্বাস। গোসল সেরে যারা উঠতে চাইছে না তাদেরকে ডেকে ডেকে না উঠলে রশি টেনে নিরাপদে নৌকায় ওঠানো হলো। প্রতিটা মুহূর্তে আনন্দ, রোমাঞ্চ আর এক ধরনের মুক্তির অনুভূতি, যেটা শুধু এখানে এই মুহূর্তে অনুভব করা ছাড়া সম্ভব না। সবাই যখন সাগর থেকে উঠল তখন তীরে ফেরার উদ্দেশ্যে আমাদের সাম্পানটি ধীরে ধীরে চলা শুরু করলো। পিছনে চারপাশে লালচে রঙের সূর্য যেন তার নিজের বাড়িতে ফেরার জন্য অপেক্ষা করছে। ঠিক সূর্যটি অস্ত যাওয়ার আগ মুহূর্তে তীরে পৌঁছালো আমাদের সাম্পানটি। নামার আগে আমরা কয়েকজন নৌকা থেকে দাঁড়িয়ে দেখলাম সেই অপরূপ সূর্যাস্ত। লাল কমলার আলোর খেলা সাগরের ঢেউয়ের সঙ্গে মিশে এক অনন্য দৃশ্য তৈরি করেছে। সন্ধ্যা ঘন হতে হতে শুরু হলো আজকের রাতের খাবারের আয়োজন। আজকের মেনু চিকেন বারবিকিউ আর সবজি খিচুড়ি। রান্নার প্রধান দায়িত্ব হাতে নিয়েছেন আমাদের হোস্ট, আর আমরা সবাই তাকে সাহায্য করতে করতে রান্নার আনন্দটা ভাগাভাগি করছি। এদিকে সুযোগ পেয়েই চলে গেলাম পাশের মাছের আড়ত ঘুরে দেখার জন্য। রান্না শেষে আমরা আর বেশি রাত করিনি, সবাই মিলে তাড়াতাড়ি খেতে বসে গেলাম। প্লেটের সংখ্যা কম থাকায় আমাদের খাবার 2-3 পর্বে ভাগ করে খেতে হলো, তবে তা উপভোগ কম হলো না। এরই মাঝে আমাদের সহকারী হোস্ট আরিফ ভাই ও রিজভি ভাই আগামীকালের জন্য শুকনো খাবারের ব্যবস্থা এবং আগামীকালের হাইকিংয়ের পরিকল্পনা আমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিলেন। খাবার শেষ করে আজও আমরা সাগর পাড়ে ফিরে এলাম। ঢেউয়ের গর্জন শুনতে শুনতে সাম্পানের লাল নীল টিপটপ বাতি চোখে পড়ল। দৃশ্যটা সত্যি মন ছুঁয়ে যায়। তবে আগামীকাল আমাদের সবচেয়ে বেশি দূরত্ব হেঁটে পাড়ি দিতে হবে, তাই বেশি রাত করা সম্ভব হলো না। তাড়াতাড়ি ক্যাম্পসাইটে ফিরে ঘুমোতে গেলাম। আমরা আমাদের ক্যাম্পসাইট থেকে বের হয়ে যাচ্ছি, আর আজকে শুরুতেই আমাদেরকে মেরিন ড্রাইভ ধরে হাঁটতে হবে বেশ 4-5 কিলোমিটার মতো পর্যন্ত, কারণ সামনে একটা খাল আছে, যার কারণে
প্রথমে আমাদের মেরিন ড্রাইভ ধরতে হচ্ছে। বিচ হাইকিংয়ের চতুর্থ দিন শুরু হলো। আজ হাঁটতে হবে 27 থেকে 28 কিলোমিটার। পথের শুরুতেই মেরিন ড্রাইভে উঠতেই চোখে পড়ল মেজর শ্রীনাথ স্মৃতিফলক, সেই স্থান যেখানে তিনি নির্মমভাবে শহীদ হন। কিছুটা হাঁটতেই চোখে পড়ল বিস্তীর্ণ লবণ ক্ষেত। কাছ থেকে দেখতে আমরা নিচে নামলাম এবং অল্প সময় হলেও সেখানে ঘুরে দেখলাম। ক্ষেতের সাদা লবণের বিশাল ছায়া আর সূর্যের আলোতে ঝলমল করা দৃশ্য সত্যি মন ছুঁয়ে যাচ্ছে। আবারও কিছুক্ষণ হাঁটার পর চোখে পড়ল একটি তরমুজ ক্ষেত। আমরা নিচে নামলাম। ক্ষেতের মালিকের কাছ থেকে 150 টাকা দিয়ে একটি তরমুজ কিনে দুইজন মিলে মিষ্টি স্বাদ উপভোগ করলাম। তারপর ক্ষেত থেকে বের হয়ে ছোট্ট বাঁশের সেতু পার হয়ে আমরা আবারও সাগর পাড়ের দিকে রওনা হলাম। হৃদয়ে নেমে আসা ঠান্ডা হাওয়া আর পায়ের নিচে বালুর নরম শব্দ সঙ্গে নিয়েই এই পাশটা দেখেন, এই পাশটাতে কাঁকড়া ভরা। ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু খেয়াল করতে লাল হয়ে রয়েছে পুরো বীজ জুড়ে। এই 2-3 দিন না, আজকে তো আমাদের চতুর্থ দিন, গত 3 দিনে কোথাও এত কাঁকড়া দেখে নাই। কাঁকড়া ভরা, একেবারে ভরা কাঁকড়া। এই যে দেখেন, আমরা এই মাছটা পেয়েছি। মাছের নাম এখনো বুঝতে পারছি না কি নাম মাছ। আর ওজন প্রায় 2 কেজি হবে, 2 কেজি 2.5 কেজি ওজন হবে। আর মাছটা এখনও কিন্তু জীবিত আছে। মাঝে মাঝে ওই যে ও আঙুল দিকেছে, মুখে চাপ দিয়ে দিচ্ছে, কামড় দিচ্ছে। আর হচ্ছে এই ফুলকা বা কানকো যেগুলো বলে আমাদের এখানে, যেটা তো সাঁতার কাটে, ওগুলো কিন্তু এখনও মাঝে মাঝে নড়াচ্ছে। তোমার জীবিত আছে মাছটা। হয়তো আহত হয়েছিল, আহত হওয়ার কারণে ও পানিতে ভেসে এসেছে, সাঁতার কাটতে পারে নাই, যার কারণে এসে পড়ে রয়েছে। এখন এই যে দেখেন, দূরে কোনো লোকজন নাই, যে মাছটার নামও আমরা জিজ্ঞাসা করতে পারছি না। আবার খাওয়া যায় কিনা তাও জানি না। দেখা যাচ্ছে আমরা নিচ্ছি কিন্তু খাওয়া যাবে না। জনি রশি বেঁধে মাছটাকে একটু টানলো, পরে স্থানীয় একজনকে দিয়ে দেওয়া হলো। পরে জানতে পারলাম এই মাছের নাম দাতিনা। আজকের বিচ হাইকিং আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সর্বাধিক দূরত্ব হেঁটে অতিক্রম করতে হবে। তবে মাঝে মাঝে পথের মাঝখানে লাল কাঁকড়ার ঝাঁক দেখে আমাদের হাঁটার গতি থেমে যাচ্ছে। দেখুন কত বিশাল পরিমাণ লাল কাঁকড়া। কক্সবাজার হিমছড়ি পার হয়ে ফানফেস্ট প্যারাসেলিং পয়েন্টে এসেছি কাঁকড়া দেখতে অনেকবার, কিন্তু এত বড় ঝাঁক কখনো দেখিনি। কাঁকড়ার এই সুন্দর ঝাঁক উপভোগ করতে করতে আমরা 2 জন হেঁটে চলেছি। 47 জনের দলের মধ্যে আমরা 2 জন। প্রথম 2 দিন আমরা মূলত গ্রুপের সঙ্গে হেঁটেছি, কিন্তু আজ শুধু আমরা 2 জন। গ্রুপের কেউ কেউ আগে, আবার কেউ আছেন পরে। এভাবেই এগোচ্ছে আমাদের বিচ হাইকিং, ধীরে ধীরে কিন্তু প্রতিটি মুহূর্ত উপভোগের সঙ্গে। এ জায়গায় এসে আমাদের একটি খাল পার হতে হলো। ভাগ্যক্রমে পানি কম থাকায় গোড়ালি পর্যন্ত পা ভিজিয়েই পাড়ি দিতে পারলাম। পানি বেশি থাকলে হয়তো আবার মেরিন ড্রাইভে উঠতে হতো, যা অনেক বেশি পরিশ্রমের কাজ হতো। আমরা মাঝে মাঝে মজা করে এই কাঁকড়াগুলো ধরতে যাই, তবে সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ কাঁকড়ার 2টি শক্তিশালী চিমটি ধরা পাঞ্জা আছে, যা তারা আত্মরক্ষার জন্য ব্যবহার করে। যদি অসাবধানতা হয়, এই হাত দিয়ে মারাত্মক ক্ষতি হতে পারে। আর যে সাদা 2টি অংশ মাথার উপরে দেখছেন, সেগুলো হলো কাঁকড়ার চোখ। মাঝে মাঝে আমরা ছোট ছোট বিরতি নিয়েছি। পাটোয়াটেক পৌঁছে এবার দীর্ঘ 30 মিনিটের বিশ্রাম নিলাম। এখানে একটি ছোট্ট দোকানে বসে ঠান্ডা পানি এবং কিছু হালকা খাবারও খেয়ে নিলাম। বিশ্রামের পর হাঁটা শুরু করার সঙ্গে সঙ্গেই আজকের দিনে আমাদের গ্রুপের কয়েকজন সদস্যের সঙ্গে প্রথমবার দেখা হলো। 3 জন বড় ভাই। হাইকিং চলাকালীন তারা এই বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিলেন।
যেহেতু আমরা সবাই সদ্যই বিশ্রাম শেষ করেছি, তাই তাদের সঙ্গে হালকা আলাপচারিতার পর আবার রওনা হলাম। পাটোয়ারটেক এলাকায় এসে আবারও চোখে পড়ল প্রবাল বা কোরালের রঙিন ছটা। অবশ্য এটিকে দেখতে হলে ভাটার সময় আসতে হয়, কারণ জোয়ারের সময় পুরো প্রবাল পানির নিচে ডুবে থাকে। এখানেই প্রথমবার আমাদের চোখে পড়ল পর্যটকের ভিড়। গত 3 দিনের তুলনায় সংখ্যাটা অনেক বেশি। ইনানি জেটিঘাট পর্যটকদের কাছে সত্যিই একটি আকর্ষণীয় স্থান। এখানে কোরাল বা পাথর বেছানো সৈকতের সৌন্দর্য উপভোগ করা যায় এবং সমুদ্রের গভীর থেকে সূর্যাস্ত দেখা যায়। এটি এক অনন্য অভিজ্ঞতা। এই জেটিঘাট থেকেই আগে সেন্ট মার্টিনগামী শিপ চলাচল করত, কিন্তু গত বছর ঝড়ে জেটিঘাটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এবছর সেই যাত্রাপথ পরিবর্তিত হয়েছে। এখন থেকে শিপগুলো কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে বের হয়, আর এখান থেকে যেন আমরা আবার প্রবেশ করছি সেই চিরচেনা কক্সবাজারে। পর্যটকের ভিড়, মেরিন ড্রাইভের পাশে কংক্রিটের বড় বড় হোটেল ও রিসোর্ট, হকারের দল, সব মিলিয়ে মনে হচ্ছে আবার সেই পরিচিত শহরের রঙিন কোলাহলে প্রবেশ করতে যাচ্ছে। পাটোয়ারটেক থেকে একটানা হেঁটে আমরা যখন ইনানি বিচে পৌঁছালাম, তখন ঘড়িতে দেখলাম বেলা 1টা। আজকের দিনে আমাদের এখনো 5 থেকে 6 কিলোমিটার হাঁটতে হবে। যেহেতু হাতে পর্যাপ্ত সময় রয়েছে, তাই আমরা ইনানি সৈকতে 2টি বেঞ্চ ভাড়া করে 1 ঘন্টার জন্য বিশ্রাম নিতে বসলাম। ইনানি বিচ কক্সবাজার শহর থেকে প্রায় 28 কিলোমিটার দক্ষিণে। স্বচ্ছ নীল পানি, প্রবাল পাথর এবং সুন্দর সূর্যাস্তের জন্য বিখ্যাত। এখানে সমুদ্রের নীরবতা, দূরত্বের একাকিত্ব এবং কোরালের শোভা মিলিয়ে মনে হয় মানুষ থেকে একেবারে আলাদা এক জগৎ। তবে কোরাল বা প্রবাল দেখার জন্য অবশ্যই ভাটার সময় আসতে হবে, কারণ জোয়ারের সময় এগুলো পানির নিচে ঢেকে যায়। বিশ্রাম শেষ করে রওনা দিতেই আমাদের একটা খাল পার হতে হলো। শুরুতেই বুঝতে পারলাম বিশ্রামের পর আবার হাঁটা সহজ হচ্ছে না। শরীর যেন জড়ো হয়ে গেছে। প্রতিটি পদক্ষেপে পায়ের পেশি টান টান করছে, পুরো শরীর ব্যথা করে, কিন্তু পথ শেষ করতে হবে। ধীরে ধীরে পা বাড়ালাম। প্রতিটি ধাপ যেন শক্তি খাটিয়ে তুলতে হচ্ছে, কিন্তু চোখে সাগরের নীল রং আর হাওয়ার স্পর্শই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। ইনানি থেকে খালটা পাড়ি দেওয়ার পরে আমরা একটু হেঁটে আসলাম। পারে ছোট্ট একটা খাল মতো রয়েছে, আর এখানে আসার পরে দারুণ লাগছে জায়গাটা, কারণ এখানেও কাঁকড়া রয়েছে। আশপাশে কাঁকড়া পাওয়া যায় না, কারণ পর্যটক খুব বেশি, আর শুধুমাত্র এই খালটার কারণে এখানে পর্যটক আসতে পারে না, এবং যে বিচ বাইকগুলো আছে সেগুলোও এখানে আসে না, যার কারণে কাঁকড়া এখানে খুব ঘুরে বেড়াচ্ছে এখানে দারুণ অনেক। আর আপনারা এখানে যদি আসেন তাহলে চেষ্টা করবেন এখানে আসার। যদি দেখেন যে নদীতে পানি কম বা খালে পানি কম, তাহলে খালটা পাড়ি দিবেন। পাড়ি দিলে আপনি দেখেন এখন বেলা 3টার মতো বাজে, তারপরেও কাঁকড়া রয়েছে অনেক। চেষ্টা করবেন যদি পানি কম থাকে, আর পানি বেশি থাকলে আসবেন না, বা জোয়ারের সময় না আসার চেষ্টা করবেন, বা যখন জোয়ার আসবে তখন আসার চেষ্টা করবেন না, কারণ আস্তে আস্তে পানি বাড়তে থাকবে। জোয়ার যত আসবে তত পানি বাড়তে থাকবে। যখন ভাটার সময় শুধুমাত্র আসবেন, তা নাহলে আবার ফিরতে কষ্ট হয়ে যাবে। তবে যদি আসতে পারেন ভালো লাগবে কাঁকড়া দেখে। ইনানি পার হওয়ার পর আমরা আর বিশ্রাম নেইনি, কিন্তু হাঁটার গতি খুব কম। পায়ের পেশি আর শরীরের ক্লান্তি সবসময় মনে করিয়ে দিচ্ছে প্রতিটি ধাপ যেন একটু বেশি শক্তি খাচ্ছে। অবশেষে বেলা 4:30টার সময় আমরা পৌঁছালাম আমাদের আজকের ক্যাম্পসাইট এলিট লাইভ ফিশ রেস্টুরেন্টে। সমুদ্রের ধ্বনি আর হাওয়ার স্পর্শের মাঝে এখানে পৌঁছানোর আনন্দ আলাদা, যেন পরিশ্রমের পর পুরস্কার মিলেছে। আজকের রাতের খাবারের জন্য আমরা আগে থেকেই এলিট লাইভ ফিশ রেস্টুরেন্টে অর্ডার দিয়ে রেখেছিলাম, তাই রাত 8:30টায় আমরা খাবারের জন্য আসলাম। খাবার শুরু হওয়ার আগেই চোখে পড়ল এই 2 ভাই, যারা আজই প্রায় 120 কিলোমিটার বিচ হাইকিং মাত্র 4 দিনে শেষ করে ফেলেছেন। আর সেই ক্লান্তি সত্ত্বেও আজ তারা সবাইকে কিছু মজার গল্প শোনাচ্ছেন, যা আমরা মনোযোগ দিয়ে শুনলাম। এরপর আমাদের খাবার আসে, সাদা ভাতের সাথে সাগরের তেলাপিয়া মাছ, মশলাদার সবজি আর ডাল। আজই প্রথম 47 জনের সবাই একসাথে বসে খাবার খেতে পারলাম। হাইকিংয়ের দীর্ঘ 4 দিন শেষে এই মুহূর্তটা যেন আরও আনন্দের হয়ে উঠল। খাবার
খাবার শেষে আমরা ক্যাম্প সাইটে কিছুটা সময় কাটালাম। ক্যাম্প ফায়ার জেলে গল্প আর আড্ডায় মজলাম। পরে রাতের আকাশে ফানুস উড়ানোর মজা উপভোগ করলাম। আকাশে উড়ন্ত ছোট আলোগুলো যেন আমাদের যাত্রার আনন্দ আরও উজ্জ্বল করে তুলল। যেহেতু আগামীকালও আমাদের 24 থেকে 25 কিলোমিটার হাঁটতে হবে, তাই রাতটা বেশ দীর্ঘ করলাম না। আগামীর জন্য শক্তি রাখতে সবাই তাড়াতাড়ি ঘুমাতে চলে গেলাম। এবারের বিচ হাইকিং এর আজ পঞ্চম এবং শেষ দিন। ভোরে ঘুম থেকে উঠে আমরা হাইকিং এর জন্য প্রস্তুত হলাম। আর এই এলিট লাইফ ফিশ রেস্টুরেন্ট থেকে আমাদের সকালে নাস্তার ব্যবস্থা করা হয়েছে, তবে আমরা সেই নাস্তা সঙ্গে করে হাইকিং পথে নিয়ে যাচ্ছি। হাইকিং শুরুতেই আমাদের মেরিন ড্রাইভ ধরেই হাঁটতে হচ্ছে, কারণ আজ এই রিজু খাল সহ কয়েকটি ছোটখাটো খাল পার হতে হবে। তাই আমরা এই মেরিন ড্রাইভ ধরে প্রায় 8 কিলোমিটার হেঁটে হিমছড়ি পৌঁছাবো এবং সেখান থেকে সরাসরি সাগর পাড়ে নামবো। গতকাল যে দুইজন হাইকার হাইকিং সম্পূর্ণ করেছিলেন, তাদের পরামর্শ ছিল যত সকালে সম্ভব ভাঙা রাস্তা পার করা, কারণ এই রাস্তায় বড় কোনো গাড়ি গেলে চারপাশ ধুলোয় ঢেকে অন্ধকার হয়ে যায়। সেই কথা মাথায় রেখে আমরা সকালের নাস্তা খিচুড়ি আর ডিম সঙ্গে করে নিয়ে এলাম। এরপর একটানা হেঁটে ভাঙা রাস্তা পেরিয়ে হিমছড়িতে পৌঁছে সকালের নাস্তাটা উপভোগ করলাম। নাস্তা সেরে আমরা হিমছড়ি থেকে সরাসরি সাগর পাড়ে নেমে গেলাম। পরে বুঝলাম হয়তো আমাদের উচিত ছিল এই ব্লকগুলো পেরিয়ে তারপর সাগর পাড়ে নামা, কারণ ঢেউগুলো ব্লকের উপরে এসে আছড়ে পড়ছিল। আর যাতে আমরা না ভিজি তাই ব্লকের উপর দিয়েই হাঁটতে হলো, রাস্তায় উঠে যাওয়া সম্ভব ছিল না। সব মিলিয়ে 500 মিটার এলাকা পার হতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। এরপর আমরা সুন্দর সমুদ্র পার ধরে হাঁটা শুরু করলাম। এখান থেকে এখনও আমাদের 16 থেকে 17 কিলোমিটার হাঁটতে হবে। আজও আমরা দুজনে হেঁটে যাচ্ছি, বড় গ্রুপ না করে। হিমছড়ি আর দরিয়ানগরের মাঝামাঝি পথ চলতে চলতে চোখে পড়লো লাল কাঁকড়ার এক বিশাল ঝাঁক। ছোট্ট লাল কাঁকড়াগুলো বালুর উপর ছড়িয়ে ছিটিয়ে যেন নাচছে। এই পাশেই এখনো কোনো জেলে মাছ ধরছে না, আর কোনো পর্যটকেরও দেখা নেই। তাই পুরো সৈকতটা শুধু আমাদেরই, আমরা, লাল কাঁকড়াগুলো আর শান্ত সমুদ্র। কিছুটা পথ হেঁটেই চোখে পড়লো কয়েকজন জেলে আর সমুদ্র পাড়ের কাছে সাজানো সাম্পানগুলো। আমরা মুগ্ধ হয়ে দেখলাম কিভাবে জেলেরা মাছ ধরতে সাম্পানগুলো সাগরে নামাচ্ছে। ঢেউয়ের শব্দ, সাম্পানের দুলন, সব মিলিয়ে যেন জীবন্ত এক ছবি। এই দৃশ্যের মধ্যে নৌকার ছায়ায় আমরা দুজন 10 থেকে 15 মিনিট বিশ্রাম নিলাম। বিশ্রামের সেই ক্ষণ যেন সমুদ্রের সঙ্গে এক মুহূর্তের আলাপ। বিশ্রাম শেষে আমরা একটি ছোট খাল পার হয়ে আবার হাঁটা শুরু করলাম। এখান থেকে ধীরে ধীরে পর্যটকদের দেখা মিলতে শুরু করলো। তবুও এই অংশে এসে শেষবারের মতো জেলেদের কর্মব্যস্ত দৃশ্যটা চোখে পড়লো। মাছ ধরা শেষ করে তারা জাল গুছিয়ে নিচ্ছেন, কেউ নৌকায় উঠাচ্ছেন, কেউ ভেজা জাল কাঁধে নিয়ে তীরে টানছেন। সাগরের হাওয়া, ভেজা বালুর গন্ধ আর দিনের শেষ কর্মব্যস্ততা, সব মিলিয়ে দৃশ্যটা যেন আমাদের বিচ হাইকিং এর শেষ দিকটাকে আরো বাস্তব করে তুলল। আমরা কত দূর পৌঁছালাম সেটাই এই যে পিছনে দেখে আপনারা অনুমান করুন যে আমরা কত দূর পৌঁছাতে পেরেছি। কলাতলি কক্সবাজার প্রায় চলে এসেছে, একটু 50 মিটার দূরেই কলাতলি মোড়। আর দেখেন এই যে মানুষ, গত 4 দিন আমরা মানুষ দেখে নাই, আর আজকে যেন চোখ সহ্য করতে পারছে না এত মানুষ। ডিসেম্বর মাসে কক্সবাজার ভরা পর্যটক মৌসুম, তাই এখানে মানুষের ভিড় স্বাভাবিক। আমাদের ইচ্ছা ছিল এখানে এসে এই বেঞ্চগুলোতে বসে একটু বিশ্রাম নেওয়ার, কিন্তু এত মানুষ দেখে কোনো বেঞ্চই খালি পাওয়া গেল না। তাই আর কোনো উপায় নেই, আমরা ধীরে ধীরে হাঁটতে থাকলাম। কলাতলি, সুগন্ধা এবং লাবণী বীচ পেরিয়ে আমরা অবশেষে তুলনামূলক ফাঁকা একটি সৈকতে পৌঁছালাম। সেখানে একটি খালি বেঞ্চ পেলাম এবং আমরা প্রায় আধা ঘন্টা বিশ্রামের জন্য বসে পড়লাম। অনুভূতিটা অন্যরকম লাগছে, কারণ প্রথমবার এত দূর ট্রেক করার মানে যে ইভেন্ট চলছে সেই ইভেন্টে আমরা আছি বা আমরা যুক্ত হতে পেরেছি, এই জন্যই ভালো লাগছে। আর ওনারা বলছিল যে যদি আপনারা না পারেন তাহলে কলাতলি থেকে অটোতে করে হলেও চলে যাবে নাজিরা ট্রেক, কিন্তু আমরা না, যেহেতু শুরু করেছি পুরোটাই হাঁটতে চাই। আর 3টের সময় পৌঁছাতে হবে দেখে আমরা আজকে সকালে বের হয়েছিলাম, এখন মাত্র 12:30 বাজে।
আমাদের সামনে 4.5 কিলোমিটার বাকি এখনও। হয়তো আমরা 1-1.5 বা 2:30 2টা বাজবে, হ্যাঁ 2টা বাজবে, 2টার মধ্যে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। আর কোনো বিরতি নেওয়ার ইচ্ছা নেই, দেখা যাক কেমন লাগে। নাজিরা টেক সি বিচে আমরা প্রায় চলে এসেছি, 4-5 মিনিট মতো সময় লাগবে। আমাদের 120 কিলোমিটার বিচ হাইকিং শেষ হয়ে যাচ্ছে। কষ্ট একটু হয়েছে আজকের কালকে, প্রায় অনেক জায়গায় বালির সাথে জুতা ঘর্ষণ লেগে পায়ে ছিলে গেছে অনেকটা। আর আমরা এখন এমন জায়গায় এসেছি, এখানে পাশাপাশি 2টা দ্বীপ রয়েছে। ওই দেখে হচ্ছে সোনাদিয়া দ্বীপ, আর এই মাথায় হচ্ছে মহেশখালী দ্বীপ। যাই হোক, আমরা পৌঁছে গেলাম এই নাজিরা টেক সি বিচে। আর একটু হাঁটা লাগবে, 5-7 মিনিট। আর একটা জিনিস, সেটা হচ্ছে এটা হচ্ছে নদী, নদীটার নাম হচ্ছে বাঘখালী নদী। আর ওই যে সমুদ্র বঙ্গোপসাগর, এটা হচ্ছে মোহনা আর কি, এই জায়গাটা মোহনা। আর এই আমার পিছনে এটা হচ্ছে বাঘখালী নদী। একটা জিনিস খুবই ভালো লাগছে, আর সেটা হলো গত 4 দিনে আমরা একবারও সবার আগে আসতে পারি নাই, এমনকি প্রথম দিন আমরা সবার শেষে পৌঁছেছিলাম ক্যাম্প সাইটে। আর আজ আমরা সবার আগে পৌঁছেছি, এখনও কেউ আসেনি এখানে। নাজিরা টেক পৌঁছালে আমরা নদীর ধারে গাংচিলের দলের খাবার সংগ্রহের ছোটাছুটি দেখতে পেলাম। পরে একটি ছোট দোকানে বসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। সবাই আসলে কিছুটা আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের 120 কিলোমিটার দীর্ঘ বিচ হাইকিং সমাপ্ত হবে। প্রায় 50 জনের মধ্যে আমরা 27 জনই পুরো হাইকিং সম্পন্ন করতে পেরেছি। আর এজন্য এই 27 জনের জন্য সম্মাননা ক্রেস্টের ব্যবস্থা করা হয়েছে। ব্যানারে যে 100 কিলোমিটার লেখা দেখছেন, সেটি টেকনাফ থেকে হিসাব করা হয়েছে। আর সত্যি আমরা হেঁটে এসেছি শাহপুরীর দ্বীপ থেকে শুরু করে এই নাজিরা টেক পর্যন্ত, প্রায় 115 থেকে 120 কিলোমিটার দীর্ঘ পথ, সমুদ্র পাড়ের ভরপুর সৌন্দর্য উপভোগ করতে করতে। আমরা সাকসেস মানে পেরেছি। হাইকিং সম্পূর্ণ করা সবার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন এই ট্যুরের হোস্ট শাহিনশা ভাই, কো-হোস্ট আরিফ ভাই এবং রিজভি ভাই। আমরা সবাই এই মুহূর্তে আনন্দিত কেবল পুরস্কারের জন্য নয়, বরং আমরা প্রথমবার শাহপুরের দ্বীপ থেকে কক্সবাজারের নাজিরা টেক পর্যন্ত হওয়া এই দীর্ঘ বিচ হাইকিং এ অংশগ্রহণ করতে পেরেছি এবং তা পুরোটা শেষ করতে পেরেছি ঠিক এই কারণে। এই ক্রেস্ট আমাদের জন্য শুধু একটি পুরস্কার নয়, এটি স্মৃতি হিসাবে আজীবন মনে করিয়ে দেবে আমাদের এই অভিজ্ঞতাকে। আর এই ছোট্ট আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের এবারের বিচ হাইকিং গল্প। জি, আমি তোফাল আহমেদ, সরকারি চাকরি করি। 100 কিলোমিটার বিচ হাইকিং প্রতিযোগিতার কথা শুনে, যদিও এটা প্রতিযোগিতা না, কিন্তু আমাদের মনে মনে কিন্তু এরকম একটা ভাব ছিল যে কে আগে যেতে পারি। তো এটা একটা চমৎকার আয়োজন ছিল, খুব ভালো লেগেছে। 5 দিন ব্যাপী, যদিও পরিবার থেকে 5 দিন আমরা দূরে ছিলাম, তারপরেও কিন্তু এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এবং আশা করি বছরে যদি একবার আসতে পারি, তাহলে এটা আমাদের শরীর স্বাস্থ্য এবং মনোজগতের জন্য খুবই ভালো হবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই মুহূর্তে অনেক 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 ভালো লাগছে, কারণ আসলে 100 কিলোমিটার শেষ করতে পেরেছি। অনেকদিন বাড়ির বাইরে ছিলাম, বাড়ির প্রতি একটা অন্যরকম ফিলিংস কাজ করলেও বারবার মনে হচ্ছিল যে 100 কিলোমিটার শেষ করতেই হবে। সেটা শেষ করতে পেরেছি, এবং টেকনাফ থেকে এই পর্যন্ত যে দৃশ্যাবলী অনুভূতি, সেটা সত্যি অসাধারণ। আয়োজকদের ধন্যবাদ। আমি জাকারিয়া কায়ুম, নিজ জেলা গাজীপুর। 100 কিলোমিটার বিচ হাইকিং অনেক দিনের একটা ইচ্ছা ছিল, তার থেকেই বিচ হাইকিংয়ে আসা। দীর্ঘ 5 দিন আমরা এই সফরে ছিলাম, আলহামদুলিল্লাহ অতঃপর শেষ করতে পারছি, এজন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ। আর সত্যি অসাধারণ ছিল মুহূর্তগুলো, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আসলে এত সুন্দর একটা ইভেন্ট এত সুন্দর অর্গানাইজভাবে পরিচালনা করার জন্য আমাদের
সোহান ভাইকে আসলে উনি ব্যাকবোন হিসেবে কাজ করছে, আর ফ্রন্ট লাইনে কাজ করছে এবার শাহিন শাহ ভাই, রিজভি ভাই আর মেহেদি হাসান, আরিফ ভাই। যাই হোক, আমার ফর দ্য ভেরি থার্ড টাইম আমি এই শাহাবুরী দ্বীপ থেকে নাজিরা টেক পর্যন্ত আসলাম। এবার খুব সুন্দরভাবে ফিনিশ হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটার ফিনিশ করার যে একটা অনুভূতি, এই যে একটা ক্রেস্ট, একটা যে অনুভূতি, এই অনুভূতিটা আসলে কখনোই বলে, এইসব মাইক্রোফোনে বলতেছি, ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, কখনোই প্রকাশ করা কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আর প্রথমে তো থ্যাংক ইউ জানাইছি আমাদের হোস্ট, কো হোস্ট, এত পরিশ্রম করছে এই 3টা 4টা 5টা দিন। মানে ওনারা, এই যে শাহিন সাহেব কিছুক্ষণ আগে বলতেছিল যে উনি 4টার দিকে ঘুমাইছে, 5টার দিকে ঘুমাইছে, এরপরে আবার উঠে আমাদেরকে সবাইকে নিয়ে চিন্তা করতেছে। আসলে এটা রিমার্কেবল, এটা কখনো এইভাবে আসলে বলে এক্সপ্লেন করা সম্ভব না, মানে কোনোভাবে বলে সম্ভব না। আর এই যে ফিনিশিং লাইন, বললাম তো ফিনিশিং লাইনের অনুভূতিটা অসাম। 3বার হয়তো বা 30 বার হবে, আল্লাহ বাঁচায় রাখলে। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ইভেন্টটা পরিচালনা করেছে আমাদের হোস্ট শাহিন শাহ ভাই, আর কো হোস্ট হিসেবে আছে আরিফ ভাই, এখন আরেকজন ছিল রিজভি ভাই, উনি এই মুহূর্তে সবার গাড়ি ঠিক করতে গেছে। যাই হোক, ওনাদের কাছ থেকে আমি কিছু কথা শুনতে চাই। প্রথমেই আরিফ ভাই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব ভালো লাগছে যে আমাদের প্রায় 50 জনের টিম, তার ভিতরে ম্যাক্সিমামই আমাদের এই ফুল হাঁটার মানে হাইকিংটা কমপ্লিট করতে পারছে, তো আলহামদুলিল্লাহ। আর সবাই যে পারছে, অনেক কষ্ট করেছে, সবাই যথেষ্ট মানে আমাদের সাথে কোঅপারেট করছে, এই জিনিসটা ভালো লাগছে। টিম মেম্বাররা সবাই ভালো ছিল। ভবিষ্যতে আবার সবার সাথে দেখা হবে, সেই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই আশা করি বিচ হাইকিং গ্রুপে যারা আছেন সবাই জানেন যে বিচ হাইকিং আসলে পেশা নয়, এটা একটা নেশা। এটা সম্পূর্ণ নন কমার্শিয়াল একটা ইভেন্ট। এটা সর্বপ্রথম শুরু করছিল 2016 সালে আমাদের গ্রুপের অ্যাডমিন ডাক্তার সোহান ভাই। উনি বর্তমানে মহেশখালীতে ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন। উনি একটা মানে কৌতূহলবশত এমনি শুরু করছিল 9 জন কি 10 জন নিয়ে। এরপর থেকে দেখতেছে যে মানে দেখা যাচ্ছে প্রতি বছরই এটার পরিধি বাড়তে এখন আমাদের প্রতি বছর প্রায় 7 থেকে 8টা ইভেন্ট করা লাগে। তো বলবো যে আপনারা যে কক্সবাজারকে দেখেন, ওই কক্সবাজার এবং আমরা যে হাইকিং করি, ওই সমুদ্র দেখা, কক্সবাজারের সমুদ্র দেখা আর আমাদের হাইকিংয়ের সমুদ্র দেখা টোটালি ডিফারেন্ট একটা বিষয়। আপনারা সমুদ্রকে খুব কাছ থেকে দেখতে চাইলে, প্রকৃতি উপভোগ করতে চাইলে, একদম ভার্জিন বিচ, র বিচ যেটাকে বলে, সেটা যদি দেখতে চান, আমি বলবো যে আপনারা বিচ হাইকিংয়ে আসুন। বিচ হাইকিংয়ে একবার আসলে প্রতি বছরে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, প্রতি বছরই আপনাদের আসার ইচ্ছা জাগবে। অন্ততপক্ষে মানে কক্সবাজার এসে আর থাকার মানে মন মানসিকতা থাকবে না। আপনাদের মনে হবে যে না, আমরা টেকনাফের দিকে ছুটে চলে যাই, আমরা হাজামপাড়ার দিকে ছুটে চলে যাই, আমরা শাপলাপুর, কচ্ছপিয়া, বড়ডেল ওইদিকে ছুটে চলে যাই, ওইখানে গিয়ে থাকি। তো পরিশেষে সবাইকে বলবো, দেশ আমাদের বাঁচাতে হবে আমাদের। আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, আমরা প্লাস্টিক বর্জন করব। প্লাস্টিক যতটুকু পারি অ্যাভয়েড করার চেষ্টা করব। যতটুকু পারি প্লাস্টিক ময়লা নিজের সাথে ক্যারি করে আমাদের যে বাসস্থান, ওখানে গিয়ে পোড়াই ফেলার বা ওয়াস্টেজ বিনে ফেলার একটা চেষ্টা করব। পরিবেশকে সুন্দর রাখবো, পরিবেশকে পরিষ্কার রাখবো। সবাইকে ধন্যবাদ। ঘুরতে যাওয়ার আগে একটা কথা অবশ্যই মনে রাখবেন, প্রকৃতির মাঝে আপনার উপস্থিতি যেন পরিবেশ বান্ধব হয়। যাওয়া আসায় আপনার দ্বারা প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু করবেন না। আশা করি কাউকে করতেও দিবেন না। প্রকৃতিকে যেভাবে পাবেন সেভাবেই রাখবেন। সেই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অপরূপ বাংলাদেশের অন্য কোনো দর্শনীয় স্থানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমণ করুন।